তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব বাংলা নাটকের উদ্ভব ও ক্রমবিকাশ নিয়ে। বাংলা নাটকের উদ্ভব এবং ক্রমবিকাশ আলোচনা করার আগে আমাদেরকে কিছু বিষয় আগে জানতে হবে। নাটক কি? নাটক হচ্ছে বাংলা সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ শাখা এবং এটা একটা মিশ্র শিল্প। কেন মিশ্র শিল্প বলা হয়েছে কি বলতে পারবে? এটাকে মিশ্র শিল্প বলার কারণ হচ্ছে এখানে কবিতা আছে, এখানে অভিনয় আছে, এখানে গান আছে, নাচ আছে। হ্যাঁ, একসাথে অনেকগুলো জিনিস এখানে চলে আসে। যেমন আমরা মুভিতে কি দেখি? গান দেখি, নাচ দেখি, হ্যাঁ, মারামারি দেখি। তো এরকম অনেক কিছু এখানে চলে আসে। তো এজন্য এটাকে বলা হচ্ছে একটা মিশ্র শিল্প। তো নাটকের ইংরেজি শব্দ ড্রামা এবং এই গ্রিক শব্দ থেকে আগত। বাংলা নাটক আধুনিক কালের ফসল। খেয়াল করো, আমাদের বাংলা নাটকটা কিন্তু আধুনিক কালে, যদিও আমাদের প্রাচীন কাল থেকে নাটক ছিল, তবে বাংলাতে নাটক লেখার বিষয়টা হয়েছে আধুনিক কালে। আমরা কিন্তু গ্রিক পুরাণ বা ইংরেজি ইয়েতে অনেক প্রাচীন কাল থেকেই কি নাটকের উৎপত্তি দেখবো। বিশ্ব সাহিত্যের ইতিহাসে দেখবো যে নাটকটা অনেক পুরাতন, বা বলা যায় যে সবচেয়ে প্রাচীন। নাটকের জন্যই তোমার এই কবিতা তৈরি হয়েছিল। কিন্তু আমাদের বাংলা সাহিত্যে নাটকটা আসছে একদম আধুনিক কালে এসে। কথাটা বোঝা গেল? নাটকের এই সৃষ্টির পেছনে আমাদের যে একটা মূল কারণ ছিল পাশ্চাত্য, মানে পশ্চিমা সাহিত্যের একটা বিশাল প্রভাব আমরা এখানে দেখতে পাই। তো ধরা হয়ে থাকে বাংলা ভাষার প্রথম নাটকটা পাই আজকে থেকে প্রায় 200 বছর পূর্বে, যার ফলে আমরা বর্তমানে এসে নাটকের এমন বিকশিত রূপ দেখি। আমরা নাটকের বিকশিত রূপটা কিরকম দেখি? আমরা যেমন মনে করো, এখন নাটকটা আমরা আম, আহ, অনেক বেশি রিয়েলিস্টিক হচ্ছে, অনেক বেশি বাস্তবতা হচ্ছে, অনেক বেশি তোমার সার্থকতা পাচ্ছে। হ্যাঁ, তো আমাদের নাটকের উপাদান চারটি। চারটি উপাদান হচ্ছে কি কি? একটা হচ্ছে মূল ভাবনা বা প্রেমিস, কাহিনী বা প্লট, চরিত্র এবং সংলাপ। মূল ভাবনা বা প্রেমিস, মূল ভাবনা বা প্রেমিসটা হচ্ছে যে তোমার এটা কি তোমার দুঃখমূলক হবে, মানে এটা কি দেখলে তোমার দুঃখ আসবে নাকি আনন্দ আসবে, নাকি আহ, কি আসবে? আমরা যেমন মুভি দেখি না, বিভিন্ন ধরনের মুভি, সেই মুভিগুলো আহ কোনোটা দেখলে আমাদের অনেক বেশি আনন্দ লাগে, কোনোটা দেখলে হাসি আসে, কোনোটা দেখলে ক্রোধ হয়, কোনোটা দেখে আমাদের ভয় পাই। হ্যাঁ, তো এরকম কেমন হবে? সেটা হচ্ছে আমাদের মূল ভাবনাটা। সেটা কি ঐতিহাসিক ইয়ে হবে, নাকি এখানে আহ ভয়ভীতির মূলক হবে? এইসব জিনিস যেটাকে মূল উপজীব্য করে তৈরি করা হয় সেটাকে বলা হয় প্রেমিস। খেয়াল করো, আবার প্রমিস লিখে দিও না, এটা হচ্ছে যে প্রেমিস। ওকে, এরপরে আসতেছে আমার কাহিনী বা প্লট। কাহিনী বা প্লটটা কিরকম? যে আমার কাহিনী এটা কিভাবে সাজাবো। আমরা আমরা ঐতিহাসিক ঘটনা নিয়ে আমরা তো অনেক ধরনের আম, ইয়ে তৈরি হয়, যেমন টাইটানিক মুভিটা। হ্যাঁ, টাইটানিক জাহাজটা সাগরে ডুবে গেছে, এটা একটা ঐতিহাসিক ঘটনা। কিন্তু এই ঘটনা, জাহাজ ডুবার ঘটনাটা কিন্তু যে জেমস ক্যামেরুন কিন্তু কি করে নাই, একটা আহ, এমনিতেই দেখায় নাই, সে একটা কাহিনীর মাধ্যমে এটা দেখিয়েছে। ওকে, তো এই যদি একটা প্লটটা কি হবে, সেখানে একটা ছেলে, একটা গরিব ছেলে একটা ধনী দুলালির প্রেমে পড়ছে। এই যদি একটা প্লট তিনি এখানে সাজিয়েছেন এভাবে, এবং সেটা অনুযায়ী কি করেছেন, বিভিন্ন ধরনের যুদ্ধ এখানে স্থাপন করেছেন, এবং চরিত্র অনুযায়ী আবার সংলাপও ব্যবহার করতে হবে। যেমন দেখো যে আমার মূল ভাবনাটা যদি হয় যে এখানে আমি হাস্যরসাত্মক করব, তো এখন আমার এখানে যদি নায়ক নায়িকার জীবনে কঠিন পরিস্থিতি আসে, তাহলে সেটা তো হাস্যরসাত্মক পরিস্থিতির সাথে যায় না। ওকে, আবার এখানে যে চরিত্রগুলো আছে, আমি তো একটা একটা জায়গায় দিলাম খুব শিক্ষিত একজন আহ, মানুষ, কিন্তু তার মুখ দিয়ে অশ্রাব্য কথা বের হচ্ছে, আবার একজন অশিক্ষিত মানুষ, তার মুখ দিয়ে অনেক সুশীল কথা বের হচ্ছে। এরকম তো হয় না। বা চরিত্র অনুযায়ী আমার চরিত্রটা কি, সেই চরিত্র অনুযায়ী আমাকে সংলাপটা দিতে হবে, চরিত্রটাকেও ওইভাবে হতে হবে।
যেমন আমরা সিরাজউদ্দৌলা নাটকটা যদি দেখি, এখানে মূল ভাবনাটা ছিল যে তোমার লেখক যে এটা একটা ঐতিহাসিক নাটক, ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরবেন, ইতিহাসকে আমাদের সামনে রিপ্রেজেন্ট করবেন। তো এই জন্য তিনি সিরাজউদ্দৌলা কাহিনীটাকে নিয়েছেন, পলাশির যুদ্ধের ব্যাপারটা নিয়েছেন, এখানে নানা ধরনের কাহিনী তিনি সাজিয়েছেন। এবং এটা অনুযায়ী নানা ধরনের চরিত্র তিনি নিয়েছেন, ঐতিহাসিক চরিত্র নিয়েছেন, রাইফুল জুহালার মতো একটা চরিত্র তিনি নিজে তৈরি করেছেন। হ্যাঁ, এবং সেই চরিত্র অনুযায়ী তিনি কি আবার তাদের মুখে সংলাপও ব্যবহার করেছেন। এই নাটকের এই চারটা উপাদান আমাদের অবশ্যই অবশ্যই কি চিন্তা করতে হবে। তো নাটকের শুরু কিংবা উদ্ভবের মূলে প্রায় সব দেশেই ধর্মের প্রভাবটা কি ছিল, বিদ্যমান ছিল। আমাদের প্রাচীন কালে আমাদের যখন গ্রিস ইয়াতে যখন এই নাটক তৈরি হচ্ছিল, তখন সেখানে মূলত ওই যে গ্রিক দেবতা দেব দেবীদের বিষয়কে উপজীব্য করে নাটকটা তৈরি করেছে। আমাদের ভারতীয় উপমহাদেশে আমাদের রামায়ণ মহাভারত, এখানে দেব দেবতাকে উপজীব্য করে মঞ্চনাটক তৈরি করা হয়েছে। এই আমাদের উপমহাদেশেও এই নাটকের উদ্ভবের এই ধর্মের আশ্রয়ে হয়েছে। প্রায় সমস্ত সংস্কৃত সংস্কৃত নাটকের বিষয়বস্তু কি রামায়ণ মহাভারত বা পুরাণের কাহিনী। এই পুরাণ বলতে কি বোঝায়, হিন্দু ধর্ম মতে তাদের যে অনেক যে ধর্মীয় কাহিনী আছে, সেই ধর্মীয় কাহিনীকে বলা হয় পুরাণ। তো বাঙালি নাটকে নাট্য রস পিপাসা প্রথম পরিস্ফুট পাঁচালী যাত্রাকে কেন্দ্র করে। পাঁচালী যাত্রা হচ্ছে যে তোমার পাঁচালী অথবা যাত্রা। এখন পাঁচালী হচ্ছে যে কি, আমরা আমরা অনেক সময় গ্রামে পুঁথি পাঠ হইতো বা ইয়ে হইতো, ওখানে তোমার এগুলা আলোচনা হতো। আর যাত্রা তো আমরা দেখেছি গ্রামে বা বিভিন্ন মেলাতে এটা হয়, এখনো অনেক জায়গায় যাত্রাটাই আগে, এখন আর আগের মতো হয় না, কিন্তু আগে হইতো যাত্রাতে ওই যে মানে এমন করে বলে না 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 না, এ হতে পারে না, এরকম করে একটা স্টাইল করে কেমন যেন একটা আলাদা ইয়াতে অনেক করে ইয়া করে একটা কাহিনীকে উপস্থাপন করা হয়। তা আমাদের এই আমাদের এই দেশের মানুষের প্রাথমিক ইয়াটা ছিল এই পাঁচালী এবং যাত্রাকে কেন্দ্র করে। তখন নাটক ইয়ে হতো যে মানুষের বিনোদনের মাধ্যম। কিন্তু আধুনিক বাংলা নাটকের উদ্ভব সম্পর্কে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেন যে, দেখো আগে নাটকটা শুধু ছিল কি জাস্ট একটা বিনোদনের মাধ্যম, কিন্তু আধুনিক নাটক অন্যরকম হয়ে গেছে। সেটা কি, ঊনবিংশ শতকের গোড়ার দিকে ইংরেজি পড়া এবং ইংরেজি অভিনয় দেখা তরুণ ছাত্রের দল ইংরেজিকে তাই অভিনয়ে প্রস্তুত হয়ে বাংলা নাটকের সূচনা করে দিয়েছে। দেখো, ঊনবিংশ শতাব্দী মানে 1801 থেকে 1900, এই সময়কালটাকে এই সময়কালটাতে ছিল ঊনবিংশ শতকের। তখন আমরা দেখি যে মাইকেল মধুসূদন দত্ত, হ্যাঁ, তারপর হচ্ছে যে তোমার রামনারায়ণ তর্কনে, দীনবন্ধু মিত্র, হ্যাঁ, নারায়ণ চন্দ্র, এরকম আর অনেক অনেকে কি এসেছিল। তারা কি করছে, ইংরেজি পড়েছে এবং ইংরেজি অভিনয় দেখেছে। এই ফলে আমাদের তরুণ ছাত্রের দল ইংরেজিকে তাই অভিনয়ে প্রস্তুত হয়ে বাংলা নাটকের সূচনা করে দিয়েছে। এখন এখন দেখো, তোমরা হয়তো অনেকে হিন্দি মুভি দেখছো, অনেকে হয়তো হিন্দি মুভি দেখছো। হ্যাঁ, এই কারণে তোমরা যখন আজকে থেকে 10 বছর আগের যে সাকিব খানের ছবিগুলো আছে, সেগুলো যদি দেখো, সেগুলো তোমাদেরকে রুচিতে তোমাদেরকে আহ ইয়ে হবে না। কিন্তু আবার দেখো সাকিব খান আবার এখন তুফান মুভিতে অন্যরকম একটা গেট আপ নিয়ে আসছে, আসছে না? কারণ সাকিব খান এখন বুঝতে পারছে যে এখনকার জনসাধারণ বা এখনকার যে ইয়ে আছে, তাদের রুচিটা ভিন্ন। এই রুচি ভিন্নতার কারণেই তাকে সেই নতুন ভাবে প্রস্তুত হয়ে আসতে হয়েছে। তো ঠিক তেমনি আমাদের রুচি আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে। আমি যেমন মনে করো, আমি তোমার বাংলা নাটক তেমন দেখি না, আগে কিন্তু একসময় প্রচুর বাংলা নাটক দেখতাম। এবং এখনো আমি পুরানো নানা ধরনের বাংলা নাটক আমি ইউটিউবে দেখি, আমার কাছে ওই নাটকগুলোই খুব ক্লাসিক্যাল মনে হয়। কিন্তু এখন যে নাটকগুলো বানানো হচ্ছে জাস্ট থার্ড ক্লাস, এগুলো কোনো ইয়ে হয় না, মানে আমার কাছে এগুলো মানে কোনো ইয়ে নাই, মেসেজ নাই, এরকম মনে হয় যে উইদাউট ওয়েস্টিং, এগুলো হচ্ছে যে ওয়েস্টিং অফ টাইম। হুম, জাস্ট অনেকে আবার এগুলা দেখি দেখে নাটকের কি হচ্ছে না হচ্ছে এগুলো আগে থেকেই বলে দেওয়া যাচ্ছে। সেদিন আমি আর তোমার ভাবি একটা নাটক দেখতেছি, ও দেখে নাটক, আমি মোবাইল গুতাচ্ছি। আমি বললাম যে এখন একটা দেখবা, নায়িকা নায়করা একটা থাপ্পড় মারবে, তো কিছুক্ষণ পরে ঠিকই একটা থাপ্পড় মারছে। এখন তোমার ভাই বললে, তুমি এটা কেমনে দেখছো, তুমি এটা আগে দেখছো, তুমি আমাকে বলো নাই। আমি এটা বলতেই পারতেছি না, বুঝাইতে পারতেছি না যে আমি নাটকটা দেখি না, আমি বুঝে গেছি যে এখানে এই কাহিনী হবে, এখন এটা হবে, এটাই হবে, এটা আমি বলে দিচ্ছি। হয়তো না, তুমি নাটক দেখছো। তো নাটকে আমার একটা ক্লাইম্যাক্স থাকতে হবে, নাটকে আমার কি হচ্ছে আমাকে একটা আগ্রহ ধরে থাক কি হবে, এখন কি হবে, এখন কি হবে, এই জিনিসটা যদি আমার নাটকে না থাকে, তাহলে সেই নাটক দেখে মজা নাই।
তোমরা কি রিসেন্ট কোন সিরিজ টিরিজ দেখছো? দেখো নাই? তোমরা বিভিন্ন সিরিজ টিরিজ হ্যাঁ দেখছি। কি দেখছো? দেখছি তো কোনটা? স্যার। রিসেন্ট রিসেন্ট দেখছিলাম স্যার ওই লা কাসা de পাপেল, ওটা দেখছিলাম। কি? মানি হেইস্ট। মানি হেইস্ট। হ্যাঁ, মানি হাইস্ট। মানি হাইস্ট একটা সুন্দর সিরিজ। এই যে যে আমার কি হচ্ছে আমি কল্পনা করতে পারতেছি না। তা আমি ওই যে কোরিয়ান মুভি, কোরিয়ান সিরিজ গুলো দেখি না। তো আমি একটা কোরিয়ান সিরিজ দেখে মানে আমি ওটার প্রতি এতটা ইয়ে হয়ে গেছিলাম, মুগ্ধ হয়ে গেছিলাম যে আমি কি কল্পনা করতেছি, মানে এমন চমক আসতেছে এগুলো কল্পনা করা যাচ্ছে না, একটার পর একটা চমক আসতেছে। স্যার হ্যাঁ। স্কুইড গেম নাকি? হ্যাঁ, বুঝি নাই। হ্যাঁ, স্কুইড গেম স্কুইড নাকি? গেম। স্কুইড গেম না, আমি আরেকটা দেখছি, দ্য নাইন টেইল ফক্স। হ্যাঁ, এমনি একদিন নেটফ্লিক্সে ইয়ে করতেছিলাম তো নাইন টেইল ফক্স এটা একটা আসলো সামনে, দেখি একটুখানি দেখতে গিয়ে আমি ওই যে আটকে গেছি। পরে এমন হয়েছে যে আমি ওইটা সিরিজ শেষ না করা পর্যন্ত তোমার ভাবির টিভি দেখতে দেইনি। মানে আমি ওইটার প্রতি এতটাই ইয়ে হয়ে গেছি, তোমার ভাবি এই এগুলো কি দেখো, কোরিয়ান ভাষা কিছু বুঝি না এই সেই, আমি তো সাবটাইটেল দেখে দেখে দেখতেছি। তো নাইন টেইল ফক্স, দ্য নাইন টেইল ফক্স মানে আমার কাছে এখানে মনে হয়েছে যে একে তো ক্লাইম্যাক্স অন্যরকম, আর ভালোবাসার যে একটা ব্যাপার, ভালোবাসার মানুষ একজন আরেকজনকে ভালোবাসে, আমরা ভালোবেসে অনেক কিছু ইয়ে করতে দেখি, কিন্তু এখানে জিনিসটাকে এমন ভাবে তুলে ধরছে যে আই ওয়াজ ফিলিং দ্যাট আই ওয়াজ ইন লাভ। ওকে, আমার কাছে মনে হচ্ছিল যেন আমি বুঝি এই চরিত্রের ভিতরে ঢুকে গেছি, আমি বুঝি সেই প্রেমে পড়ে গেছি, এরকম ভাবে জিনিসটা। তোমরা যদি কখনো সময় হয় তাহলে এটা একটু দেখে নিও। নাইন, দ্য নাইন টেইল ফক্স, কোরিয়ান মুভি। স্যার আমি যখন স্যার ওই গেম অফ থ্রোনস আর ব্রেকিং ব্যাড এই দুটো সিরিজ দেখছিলাম, তখন আমার দিন রাত মানে এক হয়ে গেছিল। মানে বাড়ি থেকে বের হয়নি, এগুলো শেষ করে তারপর বের হতে পারছে, কারণ কি হবে না কি হবে এই জিনিসটা নিয়ে প্রচন্ড পরিমাণে মাথায় একটা কি হয়ে গেছিল, হুম প্রেসার হুম। হয়ে গেছিল। আরেকটা সিরিজ আছে ডার্ক। হ্যাঁ স্যার, ওটাও দেখছিলাম, এই এই জার্মান সিরিজ, যারা ওটাও এগুলা দেখছিলাম। দেখছে বুঝছো, ডার্ক, মানি হেইস্ট, এগুলো নর্মাল, এগুলো দেখে কিন্তু তোমার কি হয় না, মানে কাহিনী ততটা ইয়ে হয় না, আহ, বা তোমার কাছে অতটা বেশি তারপর স্যার এমনি মিনি সিরিজ বলতে গেলে স্যার এই চেরনোবিল, ব্যান্ড অফ ব্রাদার্স, এই সিরিজ দ্বিতীয় বিশ্বযুদ্ধ নিয়ে ব্যান্ড অফ ব্রাদার্স, তারপর ওই পরমাণু চুল্লির ওই ঘটনাটা নিয়ে, রাশিয়ান ঘটনাটা নিয়ে চেরনোবিল, হুম মিনি হুম সিরিজ হুম হিসেবে স্যার এগুলো মানে অনবদ্য ছিল। হুম হুম। তো এটাই যে দেখো যে তোমরা পড়ালেখা করতেছো, তোমাদের এই যে ইংরেজি ইয়ার সাথে তোমাদের একটা টাচ আছে, এই কারণে তোমাদের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক এই জিনিসটাই হয়েছিল মাইকেল মধুসূদন দত্তের ক্ষেত্রে। ওকে। তো এই মাইকেল মধুসূদন দত্ত আমাদের বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক তৈরি করেন, সেটা কিভাবে সেটা পরে আলোচনা করতেছি। এর আগে আমাদের বাংলা নাট্য সাহিত্যের যে শুরুটা কিভাবে হয়েছিল, ক্রমবিকাশটা কিভাবে হয়েছিল, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো 1753 সালে, কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি করে ইংরেজরা। ইংরেজরা এটা তৈরি করছিল তাদের নিজেদের এন্টারটেনমেন্টের জন্য, তারা কিন্তু আমাদের এখানে সাহিত্য সংস্কৃতি বিকাশের জন্য এটা করে নাই। তারা এই যে রঙ্গমঞ্চ, রঙ্গমঞ্চ মানে হচ্ছে যে তোমার যে আমাদের থিয়েটার বা ইয়া ওটা আর কি ওরকম। তো সেখানে 95 সালে, দেখো কত সালে পরে, 1753 কোথায় আর কোথায় 1795, একজন রুশ দেশীয় হেরেসিম লেবেডভ, হেরেসিম হবে, লেবেডভ বেঙ্গল থিয়েটার প্রতিষ্ঠা করেন এবং ডিসগুইস এন্ড লাভ ইজ দ্য বেস্ট ডক্টর নামে দুইটা ইংরেজি নাটক অনুবাদ করেন, এবং পণ্ডিত লোকনাথ এতে সহায়ক হন। মানে নাটকটা বাংলা অনুবাদ করেন এবং লোকনাথ এতে কি হয়, সহায়ক হন। রুশিয়া লেখক এই সাহসী উদ্যমের পর ধীরে ধীরে বাংলা নাটক কি হতে থাকে। 1817 সালে হিন্দু কলেজের মাধ্যমে নাট্য সাহিত্য দেশের আত্মপ্রকাশের সুযোগ পায়। 1831 সালে প্রসন্ন কুমার ঠাকুর কর্তৃক প্রতিষ্ঠিত হয় হিন্দু থিয়েটার এবং নাট্যশালার প্রসার বাড়ে। তখন ইংরেজি অনুবাদ অভিনীত হতো, কিন্তু অনুবাদ নাটক বাঙালি নাট্য বিভাষা চরিতার্থ করতে পারেনি। কেন পারেনি? দেখো, এখানে যে চরিত্রগুলো দেখা যাচ্ছিল সেই চরিত্রগুলো আমাদের বাস্তবতার সাথে মিল নাই। ওখানে যে ঘটনা ছিল সেই ঘটনাগুলোর সাথে আমাদের বাস্তবতার মিল পাচ্ছিলাম না। যেমন ওখানে দেখা যেত যে মেয়েরা অনেক আধুনিক, মেয়েরা অনেক ডিসিশন মেকার, কিন্তু আমাদের দেশে তৎকালীন সময়ে মেয়েরা ডিসিশন মেকার কি দূরের কথা, মেয়েরা কেউ রা করতে পারতো না, তাই না? তো এটা হচ্ছে যে একটা উদাহরণ। আরেকটা উদাহরণ দেখতে পাই যে ওখানে যতটা সিভিলাইজড একটা ইয়া দেখতে পেতাম আমরা,
সেটা সিভিলাইজড ইয়াটা তো আমাদের বর্তমান তখন ওখানে ছিল না। তো এরকম করে আমরা যখন অনুবাদ করা হচ্ছিল, তো সেটা সাধারণ বাঙালির নাট্য যে চাহিদা বা তার যে পিপাসাটা ছিল সেটাকে চরিতার্থ করতে পারেনি। কারণ সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে। যারা এই নাটক দেখতে যাচ্ছিল তারা ইংরেজি সাহিত্য পড়েছে, ইংরেজি সাহিত্যের করেছে, তাদের চিন্তা ভাবনা অনেক পরিবর্তন হয়ে গেছে। যেমন আজকে থেকে আমরা 10-15 বছর আগেও কি হলে গিয়ে ছবি দেখাটা অনেকটা অপমানজনক মনে করতাম। দূর এই ছবি মানুষ এখানে দেখতে গেলে, আমি যদি সিনেমা দেখতে গেছি, এটা যদি মানুষ দেখে, তাহলে মানুষ কি মনে করবে, এরকম একটা ভাব করতো, তাই না? তো এই যে যে না, তাদের এই কোয়ালিটিটা ছিল না, বা অনুবাদ হওয়ার কারণে সেটা আমাদের জাস্ট করতে পারিনি। এই কারণে 1835 খ্রিস্টাব্দে নবীনচন্দ্র বসুর বাড়িতে বিদ্যাসুন্দর নাটকটা অভিনীত হয়। নাটকটা যথার্থ আধুনিক না হলেও এটাই প্রথম অভিনীত বাংলা নাটক। সেটার নাম কি? বিদ্যা সুন্দর। তো সেটা আধুনিক বাংলা নাটক ছিল, সেটা এখন আমরা দেখবো। কারণ এই নাটকটা হচ্ছে যে এই বিদ্যা সুন্দর নাটকটা যখন বাড়িতে অভিনীত হচ্ছিল, তখন এখানকার দর্শকরা আমরা যা সাধারণত দেখি যে কি মঞ্চে একটা নাটক দেখানো হচ্ছে, মঞ্চে নাটক দেখানো হচ্ছে, আমরা দর্শক হচ্ছে কতক্ষণ পর পর স্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ। কিন্তু এখানে দেখা গেল যে কি দর্শকরা কতক্ষণ পর পর এক একটা ঘটনা এক এক জায়গায় হচ্ছে, কখনো ঘরের ভিতরে, কখনো ঘরের আঙিনায়, কখনো ছাদে, কখনো দর্শকরা ওখানে গিয়ে গিয়ে ঘটনাটা দেখতেছে। এখন যেমন আমরা মুভিতে দেখি যে এই মাত্র দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে, আবার একটু পরে রুমের ভিতরে, আবার একটু পরে ছাদে, এরকম করে নানাভাবে কি আমাদের অনেক ধর হয়, মানে দৃশ্যপট চেঞ্জ হচ্ছিল। তো তৎকালীন সময়তে এত ভিডিও ক্যামেরা বা এত ছিল না, দৃশ্যপট চেঞ্জ হতে পারে না। তো দৃশ্যপট চেঞ্জ করার জন্য ওই নাট্যকাররা বা নাটক যারা অভিনয় করতেছিল তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছিল, আর দর্শকরা তাদের সাথে সাথে ওখানে যাচ্ছিল। হ্যাঁ, অভিজিৎ কি যেন বলতে চাচ্ছিল, বলো। নমস্কার সঙ্গে আমি ওই ভুলে স্যারকে উঠে গেছে যে। আচ্ছা আচ্ছা, ওকে। তারপরে দেখো, আমাদের বাংলা নাটকের এই পরিবর্তনকে আমরা তিনটা পর্যায়ে ভাগ করতে পারি। একটা হচ্ছে উন্মেষ পর্ব, একটা বিকাশ পর্ব, একটা হচ্ছে পরিণত পর্ব। উন্মেষ পর্ব মানে হচ্ছে যখন জাস্ট শুরু হচ্ছে, বিকাশ পর্ব মানে এটা বড় হচ্ছে আস্তে আস্তে, পরিণত পর্ব মানে সে ম্যাচিওর হচ্ছে। যেমন আমরা একটা বাচ্চা যখন জন্ম নিচ্ছে, সেটা হচ্ছে তার উন্মেষ। সে যখন একটু বড় হলো, হ্যাঁ, সে আস্তে আস্তে তার সব ধরনের আহ, তৈরি হলো। সে মোটামুটি 15-16 বছর পর্যন্ত, এই 17-18 পর্যন্ত তার বয়সটা হচ্ছে যে কি বিকাশ পর্ব। এর পরে হচ্ছে পরিণত পর্ব, তাই তখন তার চিন্তা ভাবনায় পরিণতি আসে, চিন্তা ভাবনায় পরিবর্তন আসে। এটা যেমন মনে করো তোমরা আজকে থেকে 10 বছর আগে তোমাদের চিন্তা ভাবনা কেমন ছিল, আজকে থেকে 10 বছর পরে তোমার চিন্তা ভাবনা ওরকম থাকবে না। তুমি পরিণত হবে, যত দিন যাবে তত বেশি তুমি ম্যাচিউর হবে। ওকে, এই যে এইটাই হচ্ছে আমাদের ব্যাপার, যে উন্মেষ পর্ব, বিকাশ পর্ব এবং পরিণত পর্বটা আমরা এখানে আলোচনা করব। প্রথমে উন্মেষ পর্ব আছে। উন্মেষ পর্বে নাট্যকার হিসেবে আমরা পাই তারানাথ শিকদার, ভদ্রার্জুন, ভানুমতির বিলাস, এম, কৌরব বিয়োগ ইত্যাদি। তো এখানে মানে জাস্ট তখন তৈরি হচ্ছে বাংলা নাটক। বাংলা নাটক এর আগে আর কেউ তৈরি করার সাহস পাচ্ছিল না, তারা তখন তৈরি হচ্ছে। তো এখন তখনই আমরা পাই তারানাথ শিকদারকে, তার বিখ্যাত ভদ্রার্জুন করার জন্য, এবং হরচন্দ্র ঘোষের ভানুমতির চিত্তবিলাস। এবার 1835 সালে অক্টোবর মাসে নবীনচন্দ্র বসু তার শ্যামবাজারের বাড়িতে ওই যে নাট্যমঞ্চ প্রতিষ্ঠা করেন, এখানে বিদ্যাসুন্দর নাটকটা অভিনয় করেন। এটাই ছিল যে ওই যে যেটা বলছিলাম যে বিভিন্ন দৃশ্য বাড়ির বিভিন্ন অংশ অভিনীত হচ্ছিল, এবং দর্শকেরা অভিনয়ের সঙ্গে সঙ্গে স্থান পরিবর্তন করে অভিনয় দেখেছিলেন। আর এই নাটকটি প্রথম স্ত্রীর ভূমিকায় স্ত্রী লোক অভিনয় করেছিল। আমরা দেখো যে এখন কিন্তু স্ত্রীর ভূমিকায় একটা লোক অভিনয় করবে, এটা আমরা কল্পনা করতে পারি, জিনিসটা আমরা করতে পারি। কিন্তু তখন স্ত্রীর ভূমিকায় একটা স্ত্রী লোক অভিনয় করছে, এটাও একটা ইতিহাস হয়ে গেছে। ওকে, তো আমাদের উন্মেষ পর্বে নাটক ছিল এরকম। যেমন আমরা এখন দেখো যে আম, আহ, আমাদের মুভি বা এগুলোতে যদি আমরা দেখি যে আজকে থেকে একদম আহ, প্রায় 50-60 বছর আগে নাটক মুভিগুলোতে এক ধরনের মানুষ, নায়ক নায়িকার গেট আপ ছিল একরকম, ঠিক আছে, নাচানাচি কুদাকুদি এত কিছু ছিল না। এখন আবার মধ্যে দিয়ে আলমগীর শাবানার সময় যখন আসলো, তখন দেখা গেল যে কি ওই যে নায়ক নায়িকা যখন একটুখানি হচ্ছে, ক্লোজ হচ্ছে, তখনই ওখানে দুইটা ফুল এরকম এরকম করে দেখাচ্ছে, দুইটা পাখি এরকম এরকম করে দেখাচ্ছে। এগুলো কিন্তু দেখানোর তখন ছিল না।
কারণ তৎকালীন সময় এই জিনিসটা খাইতো না মানুষ, এটা একটা ইয়া তৈরি করতো। কিন্তু এখনকার সময় আমাদের বাংলা মুভিতেও তুমি দেখো যে ওপেন কিসিং এর ব্যাপারটা আছে নাই, কিন্তু ইংরেজিতে কিন্তু জিনিসটা আছে, হিন্দি মুভিতে এই জিনিসটা আছে। হ্যাঁ। তো আমাদের এই আমাদের এই যে যে চিন্তা ভাবনা যত পরিণত হচ্ছে, বা আমাদের চিন্তা ভাবনা আমরা যত আগে যাচ্ছি, তত বেশি আমাদের এইগুলো আসতেছে। এখন তোমাদের কাছে স্ত্রীর ভূমিকা একজন স্ত্রী লোক অভিনয় করছে, এটা একটা ঐতিহাসিক ব্যাপার মনে হচ্ছে, বলতে এটা আর এমন কি, কিন্তু তৎকালীন সময় এটা অনেক বড় ব্যাপার ছিল। এখন যেমন মেয়েরা স্কুলে না গেলে আমরা জিজ্ঞাসা করি মেয়ে স্কুলে যাচ্ছে না কেন, কিন্তু এক সময় মেয়েরা স্কুলে গেলে তাদেরকে বলা হতো যে মেয়ে কেন স্কুলে যাচ্ছে, এত পড়ালেখা করে কি হবে, মেয়ে তো, যে সে মেয়ে শিক্ষিত হয় সে মেয়ে তো কি হয় না, জামাই বেঁচে থাকে না, মরে যায়। কেন মরে যায় বলো তো? শিক্ষিত বউয়ের জামাই মারা যায়, কে মেয়ে কেউ আছো? কেউ নাই। ও মাই গড। তো যাই হোক, তাহলে আর প্রশ্নটা করা যাচ্ছে না। তো 1857 সালে দেখো, প্রায় 100 বছর পরে, 1757 সালের 100 বছর পরে 23শে জানুয়ারি আশুতোষ দেবের বাড়িতে শকুন্তলা নাটক অভিনয় হয়। সেখানে বাঙালিদের দ্বারা বাংলা নাটকের প্রতিভাবান অভিনয় এবং রামনারায়ণ তর্করত্ন নাট্যকার হিসেবে বিশেষ খ্যাতির অধিকারী। সেই খ্যাতির দ্রুত কুলীন কুল সর্বস্ব মৌলিক সামাজিক নাটক। আমাদের প্রথম মৌলিক সামাজিক নাটক হচ্ছে কি কুলীন কুল সর্বস্ব। কারণ এই প্রাণদান ও সমাজসেবী অঙ্কনে তিনি যে কৃতিত্ব রেখেছেন তাতে সমগ্র জাতির কৌতূহল তাকে জনপ্রিয়তা দান করে। রামনারায়ণের কুলীনকুল সর্বস্ব নাটক সম্পর্কে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেন যে সমস্যা পীড়িত মানব জীবনের অন্তর্বেদনা, প্রথম পেছনের মর্মকথা, হাসির অন্তরালে অশ্রুর আভাস রামনারায়ণের এই নাটকটি জীবনোচ্ছল করেছে। এই যে যে আমাদের নাটকে বাহ্যিক দিকের চাইতে আমাদের মনের যে দুঃখ, আমাদের মর্ম কথা মুখে হয়তো বা বলতেছি না না লাগবে না, কিন্তু আমরা তলে তলে অনেক দরকার পড়ে, এরকম অনেক জিনিস হয় না, হাসির পিছনে কি থাকে, দুঃখ থাকে, অশ্রুর আভাস, এই যে যে একটা ব্যাপার, এই জিনিসটা আমরা তিনি তার প্রথম নাটক কুলীন কুল সর্বোচ্চ নাটকে কি দেখিয়েছিলেন। রামনারায়ণের তর্করত্নের এই কুলীন কুলীন কুল সর্বস্ব নাটকটাই হচ্ছে আমাদের প্রথম মৌলিক সামাজিক নাটক। কেন মৌলিক সামাজিক নাটক? কারণ এর আগে শকুন্তলা বা এইসব যা হয়েছে তা কোনো না কোনো ভাবে পুরাণ মহাভারত এখান থেকে কপি করা হয়েছে, কিন্তু কুলীন কুল সর্বোচ্চ আমার সর্বস্ব ব্যাপার নাটকটা একদম পুরোপুরি মৌলিক একটা কাহিনী নিয়ে তৈরি করা হয়েছে। বিকাশ পর্বে আমরা দেখি যে এর আগে এতক্ষণ আমরা দেখলাম যে জাস্ট বর্ন হয়েছে, মানে জন্ম নিছে ব্যাপারটা, এখন আমরা দেখবো সে বড় হয়ে উঠতেছে কিভাবে। ওকে। নাটকের বিকাশ পর্ব শুরু হয় মধুসূদন ও দীনবন্ধু মিত্রের আবির্ভাবে। মাইকেল মধুসূদন দত্তের সাহিত্য জীবন শুরু হয় কি, বাংলা সাহিত্য জীবন শুরু হয় নাটক দিয়ে। আমরা যদি এটা একটু বলি স্পেসিফিক করে, তার সাহিত্য জীবন, বা আমরা যদি বলি যে বাংলা সাহিত্য জীবন শুরু হয়েছিল কি নাটক দিয়ে। রাজা ঈশ্বরচন্দ্র সিংহের বেলগাছিয়া নাট্যশালায় তিনি রামনারায়ণের অনুদিত রত্নাবলী, দেখো এটা কিন্তু অনুবাদ নাটক ছিল, রত্নাবলী নাটক দেখতে যান। এবং এবং এই নাটক দেখতে এসে তিনি বলে, মানে এটা নিয়ে বললেন এটা কোন একটা নাটক হইলো, এই নাটকের এমন কি ইয়া, এটা নিয়ে এত আহামরি করার কি আছে, এরকম একটা কথা তিনি বলছে। তো এটা স্বাভাবিকভাবে যে রামনারায়ণ তার কাছে এটা কি লাগছিল, আমরা এর আগে দেখি দেখি রামনারায়ণ কি লিখছে, কুলিন সর্বস্ব নাটক লিখছে। এই রামনারায়ণের এই রত্নাবলী নাটক দেখা মাইকেল মধুসূদন দত্ত যখন একটা আহ, সমালোচনা করলো, তখন তিনি বললেন যে তাহলে তুমি এর থেকে একটা ভালো নাটক লিখে দেখাও। তো তখন তিনি তার প্রথম নাটক লিখলেন, এবং তিনি তার প্রথম নাটক তিনি নতুন করে সাজিয়ে, তার যে সাহিত্য প্রতিভা আছে এবং তার যে বিশ্ব সাহিত্যের সাথে তার যে একটা যোগসূত্র ছিল, এই সব কিছু মিলিয়ে তিনি তার প্রথম সার্থক নাটক শর্মিষ্ঠ তৈরি করলেন। ওকে। তো তিনি এখানে প্রথামূলক নাটক বা পূর্ব প্রভাব কাটিয়ে, মানে আগে যে প্রথা প্রচলিত ছিল যে রামায়ণ এইসব, এগুলাকে ফলো করার ব্যাপারটা, হ্যাঁ, এইসব কিছু কাটিয়ে তিনি নতুন ভাবে একটা নাটক লিখলেন সম্পূর্ণরূপে ইতিহাস ইয়া করে শর্মিষ্ঠা। হ্যাঁ, তারপরে দ্বিতীয় পদ্মাবতী, এরপরে তার সর্বশ্রেষ্ঠ সার্থক ট্রাজেডি এবং শ্রীকৃষ্ণ কুমারী। এভাবে তিনি নাটক লিখে প্রথম সার্থক নাটকের একটা ভূমিকা রাখলেন। তো মাইকেল মধুসূদন দত্তের সমসাময়িক আরেকজন নাট্যকার ছিল, তিনি ছিলেন কে, দীনবন্ধু মিত্র।
বিখ্যাত নীলদর্পণ নাটকটা 1860 সালে নীলকরদের অত্যাচারের বাস্তব নগ্ন চিত্র নয়, গণনাটকের সূতিকাগারও। এই নাটকটা এত বেশি পপুলারিটি পেয়েছিল, বলা হয়ে থাকে বাংলা সাহিত্যে এটার মতো আলোড়ন সৃষ্টিকারী আর কোনো নাটক নাই। এরকম আলোড়ন সৃষ্টি করতে পেরেছিল আরেকটা কবিতা, কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটা। ঠিক আছে, এই যে নীল, একটা নাটক, একটা নীল মানে আন্দোলন তৈরি করেছিল, তাই না? আমরা যেমন মনে করো এই যে যে এখন আম, যদি বলি যে শেখ হাসিনার একটা কথার কারণে একটা আন্দোলন শুরু হয়ে গেছিল, রাজাকার বাচ্চা কথাটা বলার কারণে কি একটা পুরো আন্দোলন শুরু হলো না, তাকে সরকার পতন হয়ে গেল। কিন্তু এরকম ঘটনা অতীতে আরো অনেক হয়েছে। ওকে, তো যেমন এই যে যে দীনবন্ধু মিত্রের এই নীল দর্পণ নাটকের কারণে এই নীল চাষ বন্ধ হয়ে গেছিল, নীলকর নীল বিদ্রোহ তৈরি হয়েছিল, এবং ইংরেজ গভর্নমেন্ট বাধ্য হয়ে নীল চাষ বন্ধ করতে বাধ্য হয়। তো এই যে যে একটা ব্যাপার, একটা নাটক কতটা আহ ইয়া হলে, বস্তুনিষ্ঠ হলে, কতটা আম, আহ, যুগ চেতনাকে ধারণ করলে এভাবে একটা আলোড়ন তৈরি করতে পারে, তার উদাহরণ হতে পারে দীনবন্ধু মিত্রের নীলদর্পণ। তো এই নাটকটা লেখা দীনবন্ধু মিত্র ছিল একজন পোস্টমাস্টার। তো পোস্টমাস্টার হওয়ার কারণে তাকে গ্রামে গঞ্জে অনেক জায়গায় ঘুরতে হয়েছে। তিনি সরাসরি দেখেছেন নীলকরদের অত্যাচার, নীলকররা কিভাবে অত্যাচার করে, সরাসরি প্রত্যক্ষ করেছেন, এবং সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে তিনি কি করলেন, তার নাটক নীলদর্পণ নাটকটা লিখলো। তো এবং এই কথিত আছে যে নীলদর্পণ নাটকটা ইংরেজি অনুবাদ করেছিল মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু এটার কোনো প্রুফ পাওয়া যায় না। এবং মাইকেল মধুসূদন দত্ত ইংরেজি যখন অনুবাদ করলো, সেই ইংরেজি অনুবাদ ইংল্যান্ডে চলে যায়, এবং সেখানে ইংল্যান্ডের মানুষ যখন এই নীল দর্পণ নাটকটা পড়লো, জানতে পারলো নীল অত্যাচার সম্পর্কে, তখন সেখানকার সুশীল সমাজ কিন্তু কি করলো, প্রতিবাদ করলো, এবং সেটা সেই প্রতিবাদ না, জোরালো প্রতিবাদ করলো। ফলে ইংরেজ গভর্নমেন্ট বাধ্য হলো কি করতে, এই আহ নীল চাষ বন্ধ করতে। এছাড়াও এটাই হচ্ছে দীনবন্ধু মিত্রের তার প্রথম এবং তার সব শ্রেষ্ঠ নাটক। তো এছাড়াও তিনি আরো কিছু লিখছিলেন, নবীন তপস্বিনী, নীলাবতী, কমলে কামিনী। দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকের ধারা পরিবর্তন করে দেয়, কেননা নাটক ছিল মনোরঞ্জনের বিষয়, কিন্তু দর্পণ হয়ে যায় একটা প্রতিবাদের নাটক। ওকে, আমরা যেখানে আগে সাধারণত মনোরঞ্জনের জন্য নাটক দেখতাম, সেখানে নাটকটা হয়ে যাচ্ছে কি একটা প্রতিবাদের নাটক। ওকে, এই যে যে চিন্তাটা, একটা সাহিত্য, একটা যে ইয়া প্রতিবাদের বিষয় হতে পারে, এটা মানুষ আর কখনো ভাবেনি। এই নাটক রাস্তাঘাটে মানুষজন যখন যেখানে হতো, এই নাটকটা অভিনীত হতো। কথিত আছে যে এই নাটকটা যখন মঞ্চে করা হচ্ছিল, তখন যে এখানে একজন খল চরিত্র অভিনয়কারী কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জুতা ছুঁড়ে মেরেছিল তার অভিনয়ের কারণে। তো ওই অভিনেতা আবার সেটা পুরস্কার হিসেবে নিজের কাছে রেখে দিছে, যে তার অভিনয় নিশ্চয়ই পারফেক্ট হয়েছে দেখেই কি কি তাকে এভাবে জুতা ছুঁড়ে মারা হয়েছিল। এটা একটা প্রুফ নাই, কিন্তু এরকম কথিত আছে। তো এই যে যে ব্যাপারটা, না যখন গ্রাম ঘরে বাইরে, ঘরে যখনই কেউ একসাথে একত্রিত হচ্ছে, তখন এই নীলদর্পণ নাটকটা তারা কি সেখানে অভিনয় করতেছে, একজন আরেকজনকে করতেছে। হ্যাঁ, এভাবে ভাইরাল হয়ে গেছিল জিনিসটা, এত বেশি ভাইরাল হয়ে গেছিল যে ফলে একটা পুরো আন্দোলন এটাকে নিয়ে গড়ে ওঠে। নীলকরদের অত্যাচারের কথা সুশীল সমাজের কাছে প্রস্ফুটিত হয়ে ওঠে। এই কারণে এই নাটককে বলা হয় বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টিকারী নাটক। আমরা পরিণত পর্ব পাই এরপরে। আমরা বিকাশ পর্ব তো দেখলাম, পরিণত পর্বে এসে দেখি যে কি পরিণত পর্বে নাট্যকার হিসেবে আবির্ভাব হয় গিরিশচন্দ্র ঘোষ, মীর মশাররফ হোসেন, যতীন্দ্রনাথ ঠাকুর, মনমোহন বসু, ক্ষীরোদ প্রসাদ, অমৃতলাল বসু। হ্যাঁ, তার গিরিশচন্দ্র ঘোষের নাটক সিরাজউদ্দৌলা, মীর কাসিম, ছত্রপতি, হ্যাঁ পৌরাণিক নাটক, এরকম আরো অনেকগুলো নাটক আসে। মীর মশাররফ হোসেনের জমিদার দর্পণ, এটাও কিন্তু কি নীল দর্পণ দ্বারা অনুপ্রাণিত, এই জমিদার দর্পণ নাটকটা। এখানে জমিদারদের অত্যাচারের কথা এখানে তুলে ধরা হয়েছে। এছাড়াও আছে যে রবীন্দ্রনাথের পূর্বিক, সরোজিনী, অশ্রুমতি। হ্যাঁ, দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য সাহিত্যের আরেকজন উজ্জ্বল নক্ষত্র, তার শব্দ প্রয়োগ অন্যরকম। বিখ্যাত শাহজাহান, হ্যাঁ সোহরাব রুস্তম,
নূরজাহান নাটকগুলো কি এখনো আমাদেরকে কি করে আহ, অনুপ্রাণিত করে। তো বাংলা এই হচ্ছে আমাদের নাটকের উদ্ভব, উন্মেষ, ইয়া এবং ক্রমবিকাশ। এখন আসো আমরা দীনবন্ধু মিত্রের নাটক সম্পর্কে তোমাদের একটা ব্রড কোশ্চেন আসতে পারে অথবা শর্ট কোশ্চেন আসতে পারে। তো দীনবন্ধু মিত্র মোট 7টা নাটক লিখছিল এবং প্রহসন লিখছে। নীলদর্পণ তার সর্বশ্রেষ্ঠ নাটক। এছাড়া নবীন তপস্বিনী এটা একটা প্রহসন, কমলে কামিনী এগুলোকে গভীর রচনা। 4টি প্রহসন আমরা দেখি যে কি বিয়ে পাগলা বুড়ো, সধবার একাদশী, লীলাবতী, জামাই বাড়ি। এর মধ্যে সধবার একাদশী তার বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ নাটক। তো তোমরা নীলদর্পণ দীনবন্ধু মিত্রের অবদান এটা নিয়ে যদি প্রশ্ন আসে, হ্যাঁ তোমাদের এই প্রশ্নে তোমরা নীলদর্পণের নাটকের কাহিনী, হ্যাঁ নবীন তপস্বিনী নাটকের কি কাহিনী, কিছু কমলি কাহিনী, এগুলো প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ভাবে আলোচনা করতে হবে। অল্প অল্প করে আলোচনা করবো আর কি। মূল কাহিনীটা 3-4 লাইনে লিখে ইয়ে করার চেষ্টা করবো, বা বিখ্যাত কোনো ডায়লগ যদি থাকে সেই ডায়লগটা ওখানে উল্লেখ করে দিবা। আমরা বাংলা নাটকে এরপরে দেখি যে আধুনিক পরিণতির যুগে রবীন্দ্রনাথের অবদানটা আমরা দেখব। রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা জানি যে তিনি অপ্রতিদ্বন্দ্বী, তিনি বাংলা সাহিত্যের সূর্যের মতো, যেখানে হাত দিয়েছেন সেখানে সোনা ফলিয়েছেন। তো রবীন্দ্রনাথ ঠাকুর যে শুধুমাত্র যে স্বাভাবিক নাটক লিখছে তাই না, তিনি রূপক, সাংকেতিক নাটক, গীতি নাটক, ট্রাজেডি নাটক, সামাজিক কৌতুক সব কিছু মিলিয়ে একটা দারুণ বৈচিত্র্যময় একটা সম্পদ, নাট্য সম্পদ আমাদেরকে উপহার দিয়েছেন। তো তার যে তার বিখ্যাত নাটকগুলো হচ্ছে বাল্মীকি প্রতিভা, মায়ের খেলা, গীতিনাট্য, হ্যাঁ চিত্রাঙ্গদা, রাজা রানী, বিসর্জন, মালিনী, ঐতিহাসিক নাটক। এছাড়া আমরা আরো দেখি যে সাংকেতিক রূপকধর্মী নাটক যেমন শারদোৎসব, রাজা, অচলায়তন, ডাকঘর ইত্যাদি। হ্যাঁ তুষার বলো। স্যার ওই নাটক এবং প্রহসনের মধ্যে পার্থক্য কি? ভেরি গুড কোয়েশ্চেন। নাটক আর প্রহসনের ভিতরে পার্থক্য হলো যে নাটকেরই একটা অংশ হচ্ছে প্রহসন। নাটক কয়েক ধরনের হয়, কমেডি হয়, ট্রাজেডি হয়, আর একটা হচ্ছে যে কি স্যাটায়ার হয়। ওকে, নাটক 3 ধরনের হয়। একটা হচ্ছে যে, গুড কোয়েশ্চেন, একটা হচ্ছে যে কমেডি, 2 নম্বর হচ্ছে ট্রাজেডি, আরেকটা হচ্ছে যে স্যাটায়ার। কমেডি মানে আমরা যেটা মনে করি যে হাস্যরসাত্মক কাহিনী, এটা না। আবার এখানে কমেডি দ্বারা আসলে বোঝানো হয় যে নাটকে শেষে মিলন হবে। আমরা যেমন আমরা অনেক মুভিতে দেখি না, নায়ক নায়িকা অবশেষে মিলন হয়ে গেল, এরকম হচ্ছে যে এগুলো হচ্ছে নাটক কমেডি। আর ট্রাজেডি হচ্ছে যে তোমার বিয়োগান্তক পরিণতি, এখানে দুঃখজনক একটা পরিণতি থাকে। আরেকটা হচ্ছে স্যাটায়ার, যেটা হচ্ছে যে হাস্যরসাত্মক, মানে সমাজের কোনো আম, আহ, বিষয় নিয়ে হাসি ঠাট্টার মাধ্যমে যখন বাস্তবতা তুলে ধরে, হ্যাঁ সেটাকে বলা হয় স্যাটায়ার। যেমন এই যে এখন বলে না যে আফা গেছে ম্যাডাম চাই না, এখন ম্যাডাম আসার জন্য বসে আছে, আমরা ম্যাডামকে চাই না। এই স্যাটায়ার দ্বারা কি বোঝাচ্ছে দেখি বলো, এটা একটা স্যাটায়ার কিন্তু। স্যার এটা দ্বারা বোঝাচ্ছে মানে শেখ হাসিনা চলে গেছে, এখন খালেদা জিয়াকে চায় না, এই টাইপের এই বোঝাচ্ছে। এটাই হচ্ছে স্যাটায়ার, বুঝে গেছে? বাস কিন্তু বলতেছে কিভাবে, হাসি ঠাট্টার মাধ্যমে, কিন্তু বাস্তবতা কিন্তু এটাই। অনেকে বলতেছে আমরা ভ্রুলেস কাউকে চাই না, এতদিন ছিল চশমেশ, এখন আমরা কি ভ্রুলেস কাউকে চাই না। তো এরকম করে অনেক অনেক কথা অনেকে বলে। তো এগুলাকে বলা হচ্ছে স্যাটায়ার। সমাজের যে প্রচলিত নানা ঘটনা যখন হাস্যরসাত্মক ভাবে উপস্থাপন করা হয়, হ্যাঁ কোনো ত্রুটি বা ইয়াকে, তখন সেটাকে বলা হয় স্যাটায়ার। যেমন ওই যে একটা গল্প আছে যে কি এক আমেরিকান পুলিশ, এক জাপানি পুলিশ, আর এক বাংলাদেশি পুলিশ। হ্যাঁ বলো, তুষার বলো। আর ইয়া করি নাই তো স্যার আগেরটাই। হ্যাঁ কি আগেরটাই তাহলে স্যার হাফ আমি মানে। হ্যাঁ রিয়েকশন আর দিই নাই। আচ্ছা, স্যাটায়ার মানে বোঝায় তোমার মনে করো ওই যে যে, এক জাপানি লোক, এক বাংলাদেশি লোক আর একজন আমেরিকান লোক বসে আছে। তো আমেরিকান লোক বলতেছে আমাদের দেশে একটা কিছু চুরি হলে আমরা 1 সপ্তাহের ভিতরে ওই জিনিসটা আবিষ্কার করে ফেলি, হ্যাঁ আমরা ওইটাকে বের করে আনি, আমাদের দেশের পুলিশ এত ভালো। তা আবার ওই জাপানি বলতেছে এটা কোনো ব্যাপার না, আমাদের দেশে তো একটা কোনো জিনিস চুরি হলে হইলে 24 ঘন্টার ভিতরে সেটা কি করে পুলিশ বের করে ফেলে। আর বাংলাদেশের লোক কি বলবো, বলে যে আর এটা কোনো কথা হইলো, আমাদের দেশের লোকরা তো, আমাদের দেশের পুলিশরা তো 1 সপ্তাহ আগে থেকে জানে কোথায় চুরি হবে।
এটা এখন হাসি ঠাট্টার মাধ্যমে বলতেছে, কিন্তু বাস্তবতা কিন্তু এরকম অনেক ঘটনাই আছে। ওকে, এই যে যে পুলিশরা নাই, এদের ট্যাক্স দিতে হচ্ছে না, ইয়ে দিতে হচ্ছে না, পরিবহন কস্ট কমে গেছে, ফলে তরি তরকারির দাম কমে গেছে, তাই না? তো যাই হোক, এটাই হচ্ছে আমাদের স্যাটায়ার। আমাদের এখানে নাটকে রবীন্দ্রনাথকে আমরা দেখবো যে এভাবে ট্রাজেডিও লিখছে, কমেডিও লিখছে, স্যাটায়ারও সে লিখেছে। মানে আমরা যেটাকে প্রহসন বলি, সেটাকে বলা হচ্ছে স্যাটায়ার। বুঝা গেছে? আর ট্রাজেডি হচ্ছে বিয়োগান্তক নাটক, আর কমেডি হচ্ছে মিলনাত্মক নাটক। তো রবীন্দ্রনাথের যে বিখ্যাত নাটকগুলো আছে সেগুলো হচ্ছে যে আমরা এখানে দেখলাম। তো রবীন্দ্রনাথের নাটকের অবদান সম্পর্কে তোমরা আলোচনা করবা, বিশেষ করে তার যে কাব্য ইয়েগুলো আছে, যেমন মনে করো এই যে রূপক এবং সাংকেতিক যে ইয়েগুলো আছে, যেমন মনে করো যে যেমন এই যে বাল্মীকি প্রতিভা, মায়ের খেলা, এগুলো হচ্ছে গীতিনাট্য। বিদায় অভিশাপ একটা কাব্যনাট্য। এখানে কস ইয়াতে যায়, এক গুরুর কাছে যায়, হ্যাঁ, সেখানে সে কি আহ, বিদ্যা লাভ করে, সেখানে গুরু মেয়ের সাথে তার কি হয়ে যায়, প্রেম হয়ে যায়। হ্যাঁ, তো সেখানে সে বিদায় আসার সময় সে অভিশাপ দেয় যে কি, তোমার বিদ্যা অর্জন করেছো ঠিক আছে, কিন্তু এই বিদ্যা তোমার কোনো কাজে আসবে না। আমরা বিসর্জন নাটকটা যেমন দেখি, বিসর্জন নাটকে দেখি যে কি, একজন সে সন্তান কামনায় এক রানী কি করে, ইয়া করতে চায়, বলি দিতে চায় সাত শিশু। হ্যাঁ, তো সেখানে রাজা চায় না, রাজা কোনো বলির ইয়াতে পক্ষপাতী না। এটা নিয়ে পুরোহিতের সাথে তার একটা দ্বন্দ্ব তৈরি হয়। পরে পুরোহিত ইয়া করে, রাজরক্ত চাই এরকম একটা ইয়ে করে, ডিমোটিভেট মোটিভেট করে তার ছেলেকে পাঠায় রাজাকে খুন করতে, কিন্তু রাজা ছেলে ওই পুরোহিতের পালক সন্তান নিজেই কি আত্মহত্যা করে। পরে পুরোহিত নিজের ভুল বুঝতে পেরে সে কি সবকিছু ত্যাগ, মানে তার ওই যে যে এই মূর্তিকে বিসর্জন দেয়, তার যে ইগো সবকিছুকে বিসর্জন দিচ্ছে। এটা হচ্ছে আহ এই বিসর্জন নাটকের ইয়া। তো এই যে যে নাটকগুলো আছে সেই নাটকগুলো নিয়ে তোমরা সংক্ষিপ্ত ভাবে আলোচনা করবে, কয়েকটা নাটক নিয়ে। তো আমাদের এই আজকে আলোচনাতে আমরা তিনটা প্রশ্ন পড়েছি মূলত। একটা প্রশ্ন হচ্ছে যে, আমি প্রথমে বলি, একটা প্রশ্ন হচ্ছে যে বাংলা নাটকের উদ্ভব ও ক্রমবিকাশ। ওকে, বাংলা নাটকের উদ্ভব ও ক্রমবিকাশে, তারপরে আম, এই, এখানে বাংলা নাটকে দীনবন্ধু মিত্র অবদান, রবীন্দ্রনাথের অবদান, এই তিনটা, এবং মাইকেল মধুসূদন দত্তের অবদান, এই তিনটা প্রশ্নের উত্তর, ব্রড কোয়েশ্চেন উত্তর লিখে তোমরা নেক্সট ক্লাসে সাবমিট করবে। ওকে, তো আজকে এতটুকুই থাক। আর দেখা হবে আবার ইয়েতে। তোমাদের রোল নাম্বার গুলো বলো। স্যার 2160। অভিজিৎ কত? চ্যাট বক্সে লিখো, তো চ্যাট বক্সে দুই লিখো, হাজার একশো ষাট চ্যাট বক্সে লিখো।